শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব এবং আওতা। আশা করি উৎপাদন ব্যবস্থাপনার যে কি গুরুত্ব এবং তার আওতাভুক্ত বিষয়গুলো তোমরা ভালোভাবে রপ্ত করতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, আজ উৎপাদন ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো পণ্য, সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য দ্রব্য তৈরি করা। সেক্ষেত্রে আমরা আজ পণ্যের ধারণা নিব। পণ্যের ধারণাটা নিব, পণ্য কি? এক কথায় পণ্য হলো কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমান এবং অদৃশ্যমান উপলব্ধিযোগ্য গুণ বিদ্যমান থাকে এবং যা অভাব পূরণ করতে পারে এবং বিক্রেতা পণ্যটি বিক্রয়ের নিমিত্তে ক্রেতার নিকট উপস্থাপন করে, সেটাকেই বলা হবে পণ্য। সহজ কথায় পণ্য হলো যার স্পর্শ বা অস্পর্শনীয় উপলব্ধিযোগ্য গুণ থাকে এবং কি করে বিক্রেতা ক্রেতার নিকট বিক্রয় করে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। দ্যাট ইজ প্রোডাক্ট। এখন আসি পণ্যের কয়েকটা বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা সহজে পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারব। প্রত্যেকটা জিনিসের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তেমনি পণ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দৃশ্যমানতা। পণ্যের বৈশিষ্ট্য আলোচনা করছি। দৃশ্যমানতা অর্থাৎ পণ্য হলো দৃশ্যমান বস্তু, যা সহজে দেখা যায়। এটা মানুষ সহজেই দেখে বুঝতে পারে যে এটা একটা জিনিস বা এটা একটা পণ্য। এরপরে স্পর্শনীয়। স্পর্শনীয় পণ্যের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পণ্যকে স্পর্শ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমি যে মার্কার পেন ব্যবহার করছি, এটি কিভাবে ব্যবহার করছি? হাত দিয়ে স্পর্শ করে আমি লিখছি। এটাই হলো পণ্যের একটা বৈশিষ্ট্য। আমরা ভাত খাই, চাল, ভাত, এগুলো কি পণ্য। আমরা হাত দিয়ে খাই, স্পর্শ করি। আমরা একটা ডাস্টার ব্যবহার করি, এটা কি? এটা একটা পণ্য, স্পর্শ করতেছি হাত দিয়ে। এরপর আছে নির্দিষ্ট আকার। নির্দিষ্ট আকার অর্থাৎ পণ্যের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের একটা আকার থাকতে হবে। ছোট হোক বড় হোক যতটুকু হোক, সেই পণ্যের আকার হতে হবে। চিনি একটা পণ্য যার আকার আছে, ছোট একটা কণা আছে, এটাও এক প্রকার পণ্য। একটা কলম, এটা একটা পণ্য। একটা বিল্ডিং, সেটাও একটা পণ্য। পণ্যের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে নির্দিষ্ট একটা আকার থাকতে হবে, কিন্তু আকারটা যে বড় হতে হবে বা ছোট হতে হবে এটা কোনো বিষয় নয়। এটা হলো পণ্যের উপর নির্ভর করে। কিছু পণ্য ছোট সাইজের হয়, সেটা ছোট পণ্য। যেটা বড় আকারের হয়, সেটা বৃহৎ পণ্য। একটা জাহাজ একটা পণ্য সেটা। এরপরে আছে স্থানের ব্যবহার। স্থানের ব্যবহার। প্রত্যেকটি পণ্য কোনো না কোনো স্থান ব্যবহার করে থাকে। আমি এই কলমটা কি করছি? হাতের উপরে রেখে দিয়েছি, এটা একটা স্থান, তার উপরে রেখেছি। আমি ডায়াসের উপরে একটা ডাস্টার রেখেছিলাম, এই সেই স্থান। আমি বোর্ডে তোমাদের জন্য কিছু লিখে আলোচনা করছি, এটাই হলো একটা স্থান। তাহলে বোর্ডে যেমন একটা পণ্য, কলম একটা পণ্য, সেভাবে এরা কি করে? এরা হলো স্থানের ব্যবহার করে থাকে। 5 নম্বরে সংরক্ষণযোগ্যতা।
সংরক্ষণযোগ্যতা, অর্থাৎ পণ্যটি সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। পৃথিবীর এমন কোনো পণ্য নাই যা রেখে দেওয়া যাবে। পণ্য হলে তাকে রেখে দেওয়া যাবে, হয় কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, হয় বেশিদিন টিকবে, হয় রাখার অল্প সময় পর নষ্ট হয়ে যাবে, তবে সংরক্ষণ করে রাখা যাবে। 2 দিন হোক, 1 দিন হোক, 10 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, সংরক্ষণ করে একটা তার একটা যোগ্যতা থাকবে, সময়টা ডাজন্ট ম্যাটার। এবার আসছি স্থানান্তর যোগ্যতা। স্থানান্তর অর্থাৎ ট্রান্সফার, এক স্থান থেকে আর এক স্থানে পণ্যটি নিয়ে যাওয়া যায়, এটা পণ্যের একটা বৈশিষ্ট্য। আমরা এই কলমটি এখানে রেখেছি, আবার আমি এখান থেকে পকেটে করে ঢাকায় নিয়ে চলে যেতে পারি। এখন শিক্ষার্থী বন্ধু, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি বলছেন একটা বিল্ডিং একটা পণ্য, বিল্ডিং কিভাবে আমি আর এক জায়গায় নেব? আমি যে স্থানান্তর যোগ্যতার কথা বলছি, হ্যাঁ বিল্ডিংও নেওয়া যায়। কীভাবে নেওয়া যায়? বিল্ডিংয়ের মালিকানা পরিবর্তন করে। আমি গোপালগঞ্জের মানুষ, আমি এই বিল্ডিংয়ের মালিক, আমি বিক্রি করে দিলাম ঢাকার একজন মানুষের কাছে, ঢাকায় একটা বাস, সেইখানকার এই বিল্ডিংয়ের মালিক হয়ে গেল। তাহলে এটাই মালিকানা স্থানান্তর হলোই স্থানান্তর যোগ্যতা। বিল্ডিং নেওয়ার দরকার নয়, বিল্ডিংয়ের মালিকানা যখন চলে যাবে অটোমেটিক তোমার এটা স্থানান্তর হয়ে গেল। সর্বশেষ 7 নম্বরে আছে পচনশীলতা। পচনশীলতা অর্থাৎ পণ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পচনশীলতা। অল্প সময়ের ব্যবধান হোক, বেশি সময় হোক, পণ্য কোনো না কোনো সময় পচে যাবে। একবার চিন্তা করো, আমরা যে ব্যবহার করছি, যেমন চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় ওষুধ, তোমার মার্কার পেন, টেবিল, ঘর, বাড়ি, বই, খাতা, কলম সবই দেখো কোনো না কোনো একটা সময় নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় পচনশীলতা, পচে যায়। অথবা আমরা কোনো কিছু ভোগ করে শেষ করে দিই, সেটাও তো শেষ। তো এভাবে পণ্যের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেগুলো একটা পণ্যকে পরিপূর্ণ রূপ দান করে থাকে। এটাই হলো পণ্যের বৈশিষ্ট্য। এখন আসি, আমি আর একটা কোশ্চেন আমি দিয়েছি এখানে, আজকে আলোচনার বিষয় রেখেছি, সেটা হলো পণ্যের কাইন্ডস অফ প্রোডাক্ট, পণ্যের প্রকারভেদ। পণ্যকে 2 ভাগে ভাগ করা হয়। এক হলো ভোগ্যপণ্য, 2 হলো শিল্পপণ্য। শিক্ষার্থী বলতে পণ্য কয় প্রকার? 2 প্রকার। এক হলো ভোগ্যপণ্য, 2 নম্বর শিল্পপণ্য। আমরা ভোগ্যপণ্য সম্পর্কে আলোচনা করি। ভোগ্যপণ্য হলো যে পণ্য চূড়ান্ত ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। এক কথায়, যে পণ্য চূড়ান্ত ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। যেমন কি চাল, ডাল, এগুলো কি করে? একটা চাল চূড়ান্ত দ্রব্য তৈরি করে, আমরা বাজার থেকে চাল ক্রয় করে কি করি? ভাত রান্না করে খাই। এগুলো হলো চূড়ান্ত পণ্য। এই কলমটা কি? ভোগ্যপণ্য। কারণ কি? এই কলমের শেষ বাজার থেকে, দোকান থেকে ক্রয় করে এনেই আমি ব্যবহার করি, এটা হলো ভোগ্যপণ্য। যে পণ্য ক্রয় করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করার প্রয়োজন হয় না, শুধুমাত্র সেটা ভোগ করার প্রয়োজনে ক্রয় করা হয়, সেটাই হলো ভোগ্যপণ্য। এখন এই ভোগ্যপণ্য আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সুবিধাজনক পণ্য, সুবিধাজনক পণ্য এর মধ্যে রয়েছে। আচ্ছা, সুবিধাজনক পণ্য কি? যে পণ্য আমরা সহজে ক্রয় করতে পারি। সহজ করতে তোমরা মনে রাখবা,
যে পণ্য সহজে ক্রয় করা যায় সেটাকে বলা হয় সুবিধাজনক পণ্য। সহজে কীভাবে ক্রয় করা যায়? আমাদের টাকা আছে, দোকানে গিয়ে বললাম একটা ম্যারাডন বল পেন কলম দেন, এটাই হলো সহজে পণ্য ক্রয় করা যায়, এটাকে বলা হয় সুবিধাজনক পণ্য। আরও কিছু খাদ্যদ্রব্য আছে, আমরা গেলে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসবো, সেটা হচ্ছে সুবিধাজনক পণ্য। সুবিধাজনক পণ্যের মধ্যে আবার কিছু বিষয় রয়েছে আবশ্যকীয়। আবশ্যকীয় পণ্য, শিক্ষার্থীবৃন্দ, আবশ্যকীয় পণ্য হলো এমন একটা বিষয় যে পণ্য প্রতিনিয়ত প্রয়োজন, আবশ্যক। একটা বাসা বাড়িতে যে পণ্যটি অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রয়োজন, সেটাই হলো আবশ্যকীয় পণ্য। যেমন ওই সেই চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় পণ্য, যেটা একটা পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই হলো আবশ্যকীয় পণ্য। এরপরে আসছে লোভনীয়। লোভনীয় পণ্য, লোভনীয় পণ্য হচ্ছে এমন ধরনের পণ্য যে পণ্য ক্রেতারা দোকানে দেখে ক্রয়ের প্রয়োজন অনুভব করে। অর্থাৎ তুমি একটা দোকানে গিয়েছো, দোকানে গিয়ে একটা পণ্য দেখে তোমার ক্রয়ের জন্য লোভ বসে গেছে বা প্রয়োজন মনে করছো, এটি এখন দেখলাম তো ভালো লাগছে, তাহলে একটু ক্রয় করি, দ্যাট ইজ লোভনীয় পণ্য। যেমন রসগোল্লা, তোমার দোকানের পাশ দিয়ে গেছো, তোমার রসগোল্লা খেতে ইচ্ছা করছে, এটা আসছে লোভনীয় পণ্য। জরুরি পণ্য, জরুরি পণ্য, জরুরি পণ্য হচ্ছে যে পণ্য হঠাৎ প্রয়োজন পড়ে, অনাকাঙ্ক্ষিত, যেটা কখনো চিন্তা করি নাই যে এমন একটা পণ্য ইমার্জেন্সি প্রয়োজন পড়ছে, সেটাই হলো জরুরি পণ্যের আওতাভুক্ত। যেমন ঔষধ, হঠাৎ তোমার জ্বর হয়েছে, ঔষধ আনতে বাজারে যেতে হবে, বাজার থেকে ওষুধ ক্রয় করে এনে খেতে হবে, এটা কোনো কেউ আশা করিনি, হঠাৎ উদ্ভব হয়েছে, দ্যাট ইজ জরুরি পণ্য। জরুরি প্রয়োজন যেটা, যে পণ্য ক্রয় করে হবে, সেটাই হলো জরুরি পণ্য। এরপরে আসছে সরবরাহ পণ্য। এমন কিছু পণ্য রয়েছে যেগুলো বিক্রেতারা ক্রেতার নিকট গিয়ে সরাসরি সরবরাহ করে বিক্রয় করে থাকে, এটাকে বলা হয় সরবরাহকৃত পণ্য বা সরবরাহ পণ্য। যেমন দুধ, শাকসবজি, শহর এলাকায় বাসা বাড়িতে দুধ দিয়ে আসে, আবার শাকসবজি নিয়ে বাসার সামনে গিয়ে বিক্রয় করে আসে, এগুলো হলো সরবরাহকারী পণ্যের আওতাভুক্ত। এর তো গেল তোমার ভোগ্য পণ্যের যে একটা শ্রেণী বিভাগ, সুবিধাজনক পণ্য, এটা আলোচনা করলাম। এরপরে রয়েছে বিপণন পণ্য। এই সুবিধাজনক পণ্য একটা, বিপণন পণ্য একটা। বিপণন পণ্য, সুবিধাজনক পণ্য আলোচনা করেছি, এখন বিপণন পণ্য। বিপণন পণ্য হচ্ছে যে পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না, সেটাই বিপণন পণ্য। সহজ কথায়, যে পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না, সেটাই হলো বিপণন পণ্য। যেমন বিভিন্ন প্রকার শাড়ি, দামি গহনা, এগুলো কি সচরাচর ক্রয় করে না, সেটাই হলো বিপণন পণ্য। বিপণন পণ্যের মধ্যে আবার দুইটা ভাগ করা হয়, সেটা হলো শৌখিন পণ্য, শৌখিন পণ্য, আর একটা হচ্ছে সেবা পণ্য। শিক্ষার্থীবৃন্দ, বিপণন পণ্য বলছি যে পণ্য সচরাচর ক্রেতারা ক্রয় করে না, সেটা হচ্ছে বিপণন পণ্য। এখন বিপণন পণ্য, শৌখিন বিপণন পণ্যের মধ্যে আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা শৌখিন, একটা হচ্ছে সেবা পণ্য। শৌখিন পণ্য বলতে কিছু পণ্য আছে যেগুলো শৌখিন, ফুলদানি, এগুলো কি শৌখিন পণ্য, যে মানুষ যারা শখের বিষয় ক্রয় করে থাকে। আর সেবা পণ্য হচ্ছে এমন এক ধরনের পণ্য যেগুলো মানুষের জরুরি আর্থিক অবস্থা মেটানোর পরে বিভিন্ন ধরনের সেবা পাওয়ার উদ্দেশ্যে ক্রয় করে থাকে। যেমন এসি, নেকটাই, এরপরে আছে বিভিন্ন ধরনের দামি ঘড়ি, এগুলো হচ্ছে সেবা পণ্য। এরপরে আসছে বিশিষ্ট
বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য, বিশিষ্ট পণ্য বিশেষ শ্রেণীর ভোক্তাদের জন্য এটা প্রয়োজন। এটাকে আমরা ওই যে শৌখিন পণ্যের সেবা পণ্যের মধ্যে নিয়ে আসছিলাম, অর্থাৎ এখানে শৌখিন পণ্যের থেকে সেবা পণ্য একটু আলাদা, আর সেবা পণ্যের পরেই আসছে বিশিষ্ট পণ্য। বিশিষ্ট ব্যক্তিরা যারা দামি দামি গাড়ি ব্যবহার করে, এটা প্রাইভেট কার দামি ব্যবহার করে, কম দামি ব্যবহার করতে পারে, কিন্তু এটা বিশিষ্ট পণ্য হচ্ছে বিশিষ্ট বা বিশেষ শ্রেণীর ব্যক্তির জন্য যে পণ্য, সবাই এগুলো ব্যবহার করতে পারে না। অত্যন্ত দামি গাড়ি বাড়ি এগুলো হচ্ছে বিশিষ্ট পণ্য। এই হলো মোটামুটি ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ। তাহলে আমরা এক কথায় বলতে পারি ভোগ্য পণ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য, আর হচ্ছে বিশিষ্ট পণ্য। কিন্তু সুবিধাজনক পণ্য আবার বিভিন্ন ধরনের, আবশ্যকীয় পণ্য, লবণীয় পণ্য, জরুরি পণ্য এবং সরবরাহ পণ্য। আর বিপণন পণ্যের মধ্যে রয়েছে শৌখিন পণ্য প্লাস সেবা পণ্য, আর 3 নম্বর একটা বিশিষ্ট পণ্য আকারে রয়েছে। এবার আমরা তাহলে এক কথায় আমরা ভোগ্য পণ্য বলতে কি বুঝি? ভোগ্য পণ্য হলো চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে যে পণ্য তৈরি করা হয় তাকে বলা হয় ভোগ্য পণ্য। এবার আমরা আসি শিল্প পণ্যের পণ্য। শিল্প পণ্য হচ্ছে একটা প্রতিষ্ঠান আধা প্রস্তুতকৃত পণ্য যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। সহজ কথা মনে রাখবে তোমরা, যে পণ্য চূড়ান্ত ভোগের উদ্দেশ্য নয়, বরং পরবর্তীতে অন্য কোনো পরিপূর্ণ পণ্য তৈরির উদ্দেশ্যে প্রয়োগ করা হয়, সেটাই হলো শিল্প পণ্য। শিল্প পণ্য যদি আমরা আওতাভুক্ত বা কিছু প্রকারভেদ দেখি, নম্বর 1 কাঁচামাল। কাঁচামাল, এই কাঁচামাল আমরা কাঁচামাল বলতে কি বুঝি? একটা পরিপূর্ণ পণ্য তৈরি করতে যে সকল উপকরণ প্রয়োজন সেটাকে বলা হয় কাঁচামাল। আমি একটা কলম তৈরি করছি, এই কলম তৈরি করতে কি কি লাগে? কালির প্রয়োজন, প্লাস্টিকের এক প্রকার আবরণ প্রয়োজন, নিব প্রয়োজন, একটা ক্যাপ আছে এখানে, ক্যাপটা প্রয়োজন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই কলমের কাঁচামাল। তো তেমনি শিল্পপণ্য, যেমন গাড়ি, বড় বড় মোটরসাইকেল, তোমার বাস, ট্রাক, রেল পরিবহন, এগুলো কি? এগুলো বিভিন্ন কাঁচামাল অন্য জায়গায় আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে তৈরি করা হয়। প্রত্যেকটা তৈরি করতে জিনিসই হলো কাঁচামাল। এরপরে যদি আমি বলি আধা প্রস্তুত পণ্য। আধা প্রস্তুত পণ্য, আধা প্রস্তুত পণ্য হচ্ছে যে পণ্যের পরিপূর্ণ প্রস্তুত করা হয় না। শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই জেনেছি শিল্পপণ্যই হচ্ছে আধা প্রস্তুত পণ্য, কারণ শিল্পপণ্য পরিপূর্ণভাবে তৈরি করা হয় না, চূড়ান্ত ভোগ না করে আর এক জায়গায় পরিপূর্ণ পণ্য তৈরি করার জন্য প্রয়োগ করা হয়। অতএব এটাকে আমরা আধা প্রস্তুতকৃত পণ্য আমরা বলতেই পারি। এরপরে রয়েছে ভারী যন্ত্র। ভারী যন্ত্রপাতি অর্থাৎ বড় বড় জাহাজ শিল্প, বড় বড় রেল পরিবহন, এগুলোর যন্ত্রপাতি কি হয়? ভারী, অনেক বড় বড় ধরনের হয়। এগুলো খণ্ড খণ্ড আকারে তৈরি করে পরিপূর্ণ পণ্য তৈরি করা হয়। এটা হলো শিল্পের আওতাভুক্ত। আনুষঙ্গিক যন্ত্র, আনুষঙ্গিক যন্ত্র, আনুষঙ্গিক বলতে বোঝাচ্ছে একটা বড় একটা পণ্য তৈরি করার জন্য তার জন্য বা তার প্রয়োজনে যে সকল যন্ত্রপাতি তৈরি করা হয় সেটাই হলো আনুষঙ্গিক যন্ত্রপাতি। একটা মোটরসাইকেল তৈরি করতে হলে তার দুটো চাকা আছে, ওই আলাদা যে চাকা কোন জায়গায় তৈরি হয় সেটি হচ্ছে শিল্পপণ্য, যেটা পরবর্তীতে মোটরসাইকেলে ব্যবহার করা হবে। এখন এই চাকাটাই হলো আধা প্রস্তুতকৃত পণ্য বা আনুষঙ্গিক পণ্য। আবার তোমার মোটরসাইকেলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটাও আনুষঙ্গিক যন্ত্রপাতি। সর্বশেষ সহায়ক পণ্য। শিক্ষার্থীবৃন্দ, সহায়ক পণ্য হচ্ছে একটা শিল্পপণ্য প্রস্তুত করার জন্য যে সকল পার্টস বা যে সকল অংশ ওই পরিপূর্ণ পণ্য তৈরি করতে সহায়তা করে, সেটাই হলো সহায়ক পণ্য। একটা পণ্য তৈরির জন্য আর একটা পণ্য সহায়তা করতে পারে, এটাই হলো সহায়ক পণ্য। তো মোটামুটি
পণ্যের যে প্রকারভেদ আমরা শিখলাম সেটা হলো ভোগ্যপণ্য ও শিল্পপণ্য। ভোগ্যপণ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিল্পপণ্যের আওতাভুক্ত কি কি বিষয় আছে আমরা আরেকবার একটা নজরে দেখে দিই। কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য, ভারী যন্ত্রপাতি, আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং সহায়ক পণ্য। শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিকভাবে একটা পণ্য দৃশ্যমান অদৃশ্যমান যাই হোক তার উপলব্ধিযুক্ত গুণ থাকলে আমরা সেটাকে পণ্য বলবো, যা বিক্রেতা ক্রেতার কাছে বিক্রয় নিমিত্ত বস্তু বলবো। এবং আমরা তার কিছু বৈশিষ্ট্য শিখলাম এবং তার পণ্যের প্রকারভেদ শিখলাম। আশা করি তোমাদের এই প্রশ্ন সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নাই, তোমরা ভালো করে এটা শিখবে। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।